আওয়ামী লীগের এক নেত্রীকে বিএনপির মহিলা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে, মানে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ফর্মালিটি মেনটেন করেই তো তারা নির্বাচিত হবেন, কিন্তু যাদেরকে মনোনয়ন দেওয়া হয় তারাই নির্বাচিত হন। এখানে ওই নামমাত্র ভোট, কিন্তু এই ভোটের কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না। সেই ক্ষেত্রেই গোপালগঞ্জের আলোচিত একজন আওয়ামী লীগ নেত্রীর নাম কেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ঢুকলো, সেটা যেমন আলোচনা হচ্ছে, তেমনি সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অন্যদিকে জামাতের জোটে আমরা দেখলাম যে এনসিপি শেষ পর্যন্ত 3টি আসনের একটার জায়গায় 3টি পাওয়ার যে লবিং করে চলেছিল, সেই লবিংয়ে তারা বেশ সফল হয়েছে। অতিরিক্ত একজন, অন্তত 2 জনের জায়গায় 1জন অন্তত অতিরিক্ত সংসদ সদস্য তারা পেয়েছে। একজন তাদের 6 আসনের ভিত্তিতে 1জন পাওয়ার কথা, সেখানে তাদেরকে জামাত 2 জন প্রার্থী দিয়েছে। তার মানে জামাত একটা সিট এনসিপিকে উপহার দিয়েছে জোটের সদস্য হিসেবে। চলুন একটু জেনে দেখি যে আওয়ামী লীগ নেত্রী কিভাবে বিএনপির সংসদ সদস্য হয়ে গেলেন, কি তার পরিচয় ছিল, কি আলোচনা হচ্ছে, আর কারা মনোনয়ন পেলেন। আলোচনায় অনেকে যারা ছিলেন, হেভিওয়েট অনেক নাম ছিল, তারা কেন মনোনয়ন পেলেন না, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, সেটা এবারও দেখা গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির মনোনয়ন পেয়ে গেলেন আওয়ামী লীগের এক নেত্রী। এই খবরে নেট দুনিয়া সয়লাভ হয়ে গেছে। এই ফটোকার্ডটা দেখে নিন, যেখানে বলা হচ্ছে যে বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর। সনাতন ধর্মের এই নেত্রী, তার বাড়ি গোপালগঞ্জে, এরকমটা বলা হচ্ছে। খবরের বিস্তারিততে যদি আমরা যাই, তাহলে নারী আসন, সংরক্ষিত নারী আসনের যে ঘোষণা করা হয়েছে, সেখানে হেভিওয়েট অনেকেই মনোনয়ন না পাওয়ার খবরে রাজনৈতিক অঙ্গন যখন সরগরম, এই আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চমকপ্রদ এই তথ্য। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর শিকদার পেয়েছেন বিএনপির মনোনয়ন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত 36 জনের যে তালিকা, সেই তালিকায় তার নাম পাওয়া গেছে। এই ঘোষণার পরপরই আলোচনায় আসেন সুবর্ণা ঠাকুর শিকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তৎকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগের কমিটির একটি তালিকা। ওই তালিকায় 27 নম্বরে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, 2022 সালের 30 নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। পরের বছর 1 জানুয়ারি কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার 27 নম্বরে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম পাওয়া যায়। আপনারা সেই ছবি বিএনপি আওয়ামী লীগ নেতার সঙ্গে এবং তার যে ওই কমিটির যে লিস্ট, সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন। এই ছবি যেমন ভাইরাল হয়েছে এবং ব্যাপক আলোচনা হচ্ছে, তখন এটা নিয়ে নানা রকমের আলোচনাও হচ্ছে। বিএনপির 36 জনের যে তালিকা, সেই তালিকাটাও একটু দেখে নিতে পারেন। বিএনপির প্যাডে 36 জনের তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যাশিতভাবে সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলুফার চৌধুরী মনি, মায়ের ডাকের তুলি, তারা মনোনয়ন পেয়েছেন। এই মনোনয়নের পাশাপাশি তাদের যে হেভিওয়েট নেত্রী, অনেকেই মনোনয়ন পাননি। মির্জা আব্বাসের স্ত্রী, তিনি মনোনয়ন পাননি। ওদিকে চাঁপাইনবাবগঞ্জের খুবই ডাকসাইটে নেত্রী পাপিয়া, তার হাজব্যান্ড হারুনুর রশিদ এবারের নির্বাচনে হেরেছেন। পাপিয়াকেও মনোনয়ন দেওয়া হয়নি। সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। যারা অনেকে দৌড়ঝাঁপ করছিলেন, কনক চাপা, বেবি নাজনীন, রিজিয়া পারভিন, তারা দৌড়ঝাঁপ করছিলেন এবং তাদের দৌড়ঝাঁপের সঙ্গে একালের ওই পুস্কে পাস্কা অনেক অভিনেত্রী, সাংস্কৃতিক কর্মী, তারাও দৌড়ঝাঁপ করছিলেন লাইমলাইটে আসার জন্য। তাদের ওই দৌড়ঝাঁপটা খবরের শিরোনাম হওয়ার জন্য, সেটা আমরা বুঝি, কিন্তু এই হেভিওয়েট সাংস্কৃতিক কর্মী কাউকেই বিএনপি মনোনয়ন দেয়নি। আওয়ামী লীগের আমলে সাংস্কৃতিক কর্মী এবং খেলাধুলার জগতের অনেকের
পরিণতি কি হয়েছে পরবর্তীতে 2024-এর 5 আগস্টে সরকার পতনের পরে, সেগুলো আমরা দেখছি। এক মাশরাফি বিন মুর্তজা ছাড়া কেউই আসলে দেশে নেই, দেশে থাকতেও পারেননি। এরকম অবস্থায় বিএনপি এই যে মনোনয়নগুলো দিল না, এটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। যে কথা বলছিলাম যে আওয়ামী লীগ নেত্রীর কথা, সেই আওয়ামী লীগ নেত্রীর একটি ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ছবিটা আমরা দেখছি যে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করেছিলেন এক সময়, সেরকম একটা ছবি। তার হাতে আওয়ামী লীগের ওই ফাইল, মনোনয়ন জমা দেওয়া কিংবা মানে ফর্ম তোলার যে ফাইল, সেই ফাইল হাতে তাকে দেখা যাচ্ছে। এছাড়া জয় মামুন এটাকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন, বিভিন্ন ছবি, 3টা ছবি পোস্ট সহ একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, পোস্টটা দেখে নিন, লিখেছেন, অভিনন্দন অনন্য গুপ্ত প্রতিভাময়ী সুবর্ণা শিকদার ঠাকুর, আপনাকেই খুঁজছে বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। মানে একটা ব্যঙ্গাত্মক মানে খোঁচা মারা পোস্ট দিয়েছেন জয় মামুন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংবাদিক। জয় মামুন এই খোঁচাটা মেরেছেন, বেশ জায়গা মতোই খোঁচাটা মেরেছেন, এবং এটা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হচ্ছে। এই তোলপাড় অবস্থার মধ্যে শেষ মুহূর্তে আবার এই মনোনয়ন পরিবর্তন হয়ে যায় কি না, সেটাও একটা ভাবনার ব্যাপার হতে পারে, যখন ব্যাপারগুলো প্রকাশ্যে আসছে যে এই সুবর্ণা শিকদার তিনি আওয়ামী লীগের কমিটিতে ছিলেন। 2022 সালে যে কাউন্সিল হয় গোপালগঞ্জের কাশিয়ানীতে, সেই কাউন্সিলের পরে 1 বছর পরে তার নাম পূর্ণাঙ্গ কমিটিতে আসে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে। এই তথ্য যখন দিচ্ছি, তখন অন্যদিকে জামাত জোটের যে 13 জন সংসদ সদস্য, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সেই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন 13 প্রার্থী। সেই মনোনয়নে আমরা দেখছি যে দল ভিত্তিক মনোনয়ন জামাত নিয়েছে 8টি। এছাড়া আর কারো, মানে এনসিপির আরেকটা পাওয়ার কথা, বাকি 12টাই জামাতের পাওয়ার কথা, কিন্তু জামাত সেখান থেকে স্যাক্রিফাইস করেছে 8টা নিজেরা নিয়ে, 4টা আসন তারা স্যাক্রিফাইস করেছে। স্যাক্রিফাইস করে কাদেরকে দিয়েছে? এনসিপিকে একটা দিয়েছে, জাগপার মানে নেতা রাশেদ প্রধান, তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে যে মানে খুবই আলোচনায় এসেছেন, প্রচণ্ড সমালোচনার মুখে তিনি আবার ক্ষমাও চেয়েছেন। অনেকে বলেন যে জামাত নিজে যে কথাটা বলতে পারে না, সেই কথাগুলো এনসিপি জাগপা এই নেতাদেরকে দিয়ে তারা বলায়, এবং জাগপার রাশেদ প্রধানকে দিয়ে সেই কথা বলানোর চেষ্টা করা হয়েছে। গত নির্বাচনে আমরা দেখেছি যে জাগপার এই রাশেদ প্রধান তিনি মনোনয়ন পাননি, তার ওই স্যাক্রিফাইসের প্রতিদান এবার জামাত দিয়েছে, তার স্ত্রীকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে। এছাড়া তারা খেলাফত মজলিসকে একটা আসন দিয়েছে, এবং জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে একজনকে আসন দিয়েছে। এনসিপির যে দুজন আলোচিত, যে দুজন মানে সংসদ সদস্য হচ্ছেন, তারা দুজনই জামাতের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত, মনিরা শারমিন এবং ডাক্তার মাহমুদা মিতু। এই ডাক্তার মাহমুদা মিতুকে এমনও দেখা গেছে জামাতের মিছিলে স্লোগানে লিড দিচ্ছেন, এরকমটা আমরা দেখেছি, এরকমটা দেখা গেছে। মনিরা শারমিন তাদের নারী উইংয়ের প্রধান এবং দ্বিতীয় প্রধান, এই দুজনকেই সংসদ সদস্য বানালো এনসিপি, যেখানে আমরা দেখছি যে এনসিপির গোড়া থেকে জন্ম থেকে যারা শীর্ষ নারীদের জায়গায় ছিলেন, তাদের কেউই এই মনোনয়ন পেলেন না, এবং তাদের কাউকেই, কিংবা জুলাই আন্দোলনে যারা একেবারে সম্মুখ সারিতে ছিলেন, তাদের কাউকে মনোনয়ন না দিয়ে ডাক্তার মাহমুদা মিতু এবং মনিরা শারমিনকে তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলেন। মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের পক্ষে এত বেশি অ্যাক্টিভিজম করেন, যার পুরস্কার স্বরূপ হয়তো তিনি এই জোটের থেকে মনোনয়ন পেতে সমর্থ হলেন। সব মিলিয়ে আপনার কাছে ব্যাপারগুলো কেমন হলো? বিশেষ করে বিএনপির এমপি যখন আওয়ামী লীগের নেত্রী হয়ে যাচ্ছেন, তখন আপনি কি মনে করছেন যে বাংলাদেশের রাজনীতি এতটুকু পরিবর্তন হয়েছে? সংরক্ষিত নারী আসন নিয়ে দুর্দান্ত সব ঘটনা ঘটেছে। আমি নারী আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, অবশ্যই শুভেচ্ছা জানাই। এবং আমার কাছে থেকে দেখা, যেহেতু সাংবাদিকতা জীবনে বিএনপি বিটের দায়িত্ব পালন করতে, আমি দেখেছি যে বিএনপিতে ত্যাগী নারী নেত্রী যারা, এবং ইয়াং থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত, তারা মূল্যায়িত হয়েছেন, তাদেরকে মূল্যায়ন করা হয়েছে, বিএনপি সেই মূল্যায়নটা করেছে। ইভেন ধরেন তারেক রহমান দীর্ঘ সময় দেশে অনুপস্থিত, তারেক রহমান ছিলেন না,
তার অনুপস্থিতিতে বিএনপি পল্টনের সভা সমাবেশে যেই নারী নেত্রীরা সাংঘাতিক রকম ঝুঁকির মুখে দায়িত্ব পালন করতেন দলে, ইভেন বেগম খালেদা জিয়ার চারপাশ ঘিরে রাখতেন, অনেকে অ্যারেস্ট হয়েছেন, অনেকে পুলিশের হেফাজতে গেছেন, অনেকে কারাবরণ করেছেন, সেই নারী নেত্রী যারা আছে আমার চেনা মুখ অনেকেই, আমি আর নাম ধরে বললাম না, যে তারা এবার মূল্যায়ন করা হয়েছে। এবং একজনের নাম উল্লেখ করতে হয় যেহেতু তিনি আমাদের নিয়মিত অতিথি, স্পষ্টবাদী মানুষ, নীলুফার চৌধুরী মনি, তাকেও শুভেচ্ছা জানাই আমাদের দর্শকদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যেহেতু তিনি এবার মনোনীত হয়েছেন। এই যে বিএনপি এবং জামাত মনোনয়ন দিয়েছে, জামাত জুলাই এক শিশু যোদ্ধার কথা বলা হচ্ছে, তার মাকে মনোনয়ন দিয়েছে, তার বাইরে বহু কাণ্ড কারখানা করছে। দেখেন বাংলাদেশে আপনি যদি বলেন যে এই 16 কোটি মানুষের দেশে 8 কোটি মানুষ বিএনপি করে, সাপোজ কথার কথা বললাম যে বিএনপি আওয়ামী লীগ তো মূলত সমান সমান আছে, 8 কোটি বাদ দেন, 5 কোটি বিএনপি করে, 5 কোটির মধ্যে অর্ধেক যদি নারী হয় 2.5 কোটি, আচ্ছা তাদের মধ্যে অন্তত যদি 20-50 লাখ ও অ্যাক্টিভ কর্মী থেকে থাকেন, তাহলে সেই 20-50 লাখ মানুষের মধ্যে থেকে 30-36 জন নারীকে খুঁজে বের করা নিশ্চয়ই খুব দুরূহ কাজ। কারণ ঢাকায় কারা কি ভূমিকা রেখেছেন সেইটা মূল্যায়ন করার সাথে সাথে, সেইটা যাচাই করার সাথে সাথে ঢাকার বাইরেরও জেলা ভিত্তিক মূল্যায়ন করতে হয়। তো সেই জায়গা থেকে বিএনপি কঠিন কাজটি করেছে, এর আগে আওয়ামী লীগকে কাজ করতে হয়েছে। এবং এসা হওয়ার পরে চলচ্চিত্র তারকারা, সঙ্গীত জগতের তারকারা তারা ঝরে পড়েছেন, নানান জয়ের নানান রিয়াকশন শোনা যাচ্ছে। কোন কোন নিউজে আসছে মেয়ে এমপি হয়েছেন, সেই মেয়ে বিএনপি এমপি, আবার মা আওয়ামী লীগের নেত্রী, তিনি আনন্দিত, এরকম খবরাখবর পত্রপত্রিকা আসছে। সবকিছু ছাপিয়ে একজনের আলোচনা একদম তুঙ্গে উঠেছে। আমি গোপালগঞ্জের কথা বলেছি, খোঁজ নিয়েছি, সে একজন হলেন গোপালগঞ্জের সুবর্ণা শিকদার ঠাকুর। তাকে নিয়ে ব্যাপক আলোচনা। তিনি সবশেষ আওয়ামী লীগের যে কমিটি ছিল গোপালগঞ্জের, সেই কমিটিরও বন সম্পাদক ছিলেন, উপজেলা কমিটির বন সম্পাদক ছিলেন, বন পরিবেশ সম্পাদক ছিলেন। ইভেন 24-এর যে ইলেকশন আওয়ামী লীগ হয়েছিল, সেই ইলেকশনেও তিনি এই সংরক্ষিত নারী আসনে নেত্রী হতে চেয়েছিলেন। আমি গোপালগঞ্জের খোঁজ নিয়ে একটা সাংঘাতিক রকম ভেতরকার খবর জানতে পেরেছি, সেই ভেতরের খবর জানাবো। তার আগে তাকে নিয়ে যেই ঘটনা প্রবাহ ঘটছে সেগুলো আমরা একটু আপনাদেরকে জানিয়ে নিতে চাই। সংরক্ষিত নারী আসন গোপালগঞ্জে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা হচ্ছেন বিএনপির এমপি। 2023 সালের 1 জানুয়ারি ঘোষিত কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে বন পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান সুবর্ণা ঠাকুর। আচ্ছা, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসন নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিএনপি মনোনয়ন পেয়েছেন সুবর্ণা শিকদার ঠাকুর, যিনি আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে দাবি বাদ পড়াদের। আর এ মনোনয়ন ঘিরে চলছে জোর আলোচনা সমালোচনা। এই ঘটনায় বিএনপির ত্যাগী নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ বিক্ষোভ। সেই সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে সুবর্ণা ঠাকুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। নয়াপল্টনে যে কমিটি ঘোষণা করেছে সেটা 20 নম্বরে আছে সুবর্ণা ঠাকুরের নাম। সুবর্ণা ঠাকুর কাশিয়ানী উপজেলা শ্রীধাম ওরাকান্দির পূর্ব ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। খেয়াল রাখবেন, উনি সেখানকার ঠাকুর পরিবারের সদস্য। আমার তথ্যগুলো আমি আপনাদেরকে বলবো। তিনি মতুয়া মহামিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি। খুব সিগনিফিকেন্ট বোধহয়, ঠাকুর পরিবারের এবং মতুয়া পরিবারের সদস্য, মতুয়া মহামিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি। এছাড়া তিনি ওরাকান্দি মিড উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। 22 সালে 30 নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। এটার পরে যে কমিটি হয় সেটা তিনি ছিলেন। সুবর্ণা ঠাকুর এবার বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে সুবর্ণার ছবি টবি যেগুলো আছে সেগুলো প্রচার হচ্ছে। আওয়ামী লীগের কমিটিতে থাকা নিয়ে সুবর্ণা ঠাকুর বলেন, হ্যাঁ, একটা বিষয় পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন দপ্তর সম্পাদক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, কিন্তু সত্যি বলতে এটা আমার কোনো সম্মতি ছিল না। আমাকে না জানিয়ে তাদের ইচ্ছামতো তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। আমি কখনো সেই তালিকা দেখিনি, এমনকি কোনো মিটিং মিছিল বা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করিনি। এ কারণে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করিনি, কারণ বিষয়টিকে কখনো গ্রহণই করিনি। এটা হচ্ছে তার বক্তব্য। আমি মূল ঘটনায় যাচ্ছি, শেষ পর্যায়ে আছি। এবার তিনি বলছেন যে তিনি ধর্মীয় কাজে খুব ব্যস্ত থাকেন, ইন্ডিয়ায় যেতে হয়, ইন্ডিয়ায় তিনি প্রচুর কাজ করেন। আপনাকে আমি কয়েকটা জিনিস জানাই। এই মতুয়া সম্প্রদায়, যেটা গোপালগঞ্জের এতটা শক্তিশালী সম্প্রদায় এবং ভারতের সাথে তাদের এতটা সম্পৃক্ততা, এবং ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সাথে তাদের সম্পৃক্ততা, যে বিজেপি এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সফরে এসে গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায় এখানে গিয়েছেন। এই যে সুবর্ণা শিকদার ঠাকুর, তার স্বামী এই ঠাকুর পরিবারের সদস্য, তিনি বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময় থেকে ঢাকায় তিনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিএনপি রাজনীতি ছিলেন। বিএনপি মহাসচিবের সঙ্গে তার যোগাযোগ আছে। 2001-এ ঢাকায় যে মতুয়া সম্মেলন করা হয়েছিল, সেই মতুয়া সম্মেলন আয়োজন করেছেন সুবর্ণা শিকদারের স্বামী। সবই সত্য যে সুবর্ণা শিকদার নিজে আওয়ামী লীগ করতেন, বাট গোপালগঞ্জে এই ঠাকুর পরিবার এত বেশি প্রতাপশালী যে এই ঠাকুর পরিবার গোপালগঞ্জের 3টি আসনের
যে 30-35% সনাতন ধর্মাবলম্বীর ভোট আছে সেটা নিয়ন্ত্রণ করে। এবং শুধু সেখানে নয়, পার্শ্ববর্তী খুলনা বাগেরহাটও তাদের যথেষ্ট প্রভাব আছে, খুলনাও মতুয়া সম্প্রদায় আছে, সেখানে তাদের প্রভাব, তাদের সিদ্ধান্ত সেখানে কার্যকর হয়। ফলে এবার যখন ইলেকশন হলো, এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির সনাতন ধর্মাবলম্বীদের ভোট প্রয়োজন ছিল। সনাতন ধর্মাবলম্বীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএনপিকে ভোট দিয়েছে এবং এটা একটা গিভ এন্ড টেক ছিল কিনা এই আলোচনায় গোপালগঞ্জের মানুষের মধ্যে খুব বেশি।